চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদস্পন্দন বলেছেন প্রধান উপদেষ্টা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ জুবায়দা রহমানের হাইকোর্টে জামিন। আয়নাঘরে বন্দি জীবন তুলে ধরলেন মীর আহমদ বিন কাশেম। ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৩। এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদস্পন্দন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। আজ চট্টগ্রাম সফরের শুরুতেই নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। সেখানে তাকে বন্দরের সক্ষমতা সম্পর্কে ব্রিফ করা হয়। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি করো, ঝাপাঝাপি করো, কিছু হবে না। তুমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো, ভিতরে বেশি রক্ত সঞ্চালন হবে না। চট্টগ্রামের কালুরঘাটে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর উপর রেল সহ সড়ক সেতু নির্মাণের কাজের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বেলা 11টায় চট্টগ্রামের সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। চট্টগ্রাম পৌঁছে তিনি বন্দর পরিদর্শন করেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আজ। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি সমাবর্তন বক্তৃতা দেবেন এবং সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ করবেন। এ উপলক্ষে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। সরাসরি জানাচ্ছেন আহমেদ জুনায়েদ। আপনারা জানেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত সমাবর্তন চলছে। প্রায় ৯ বছর পরে এই সমাবর্তনটি অনুষ্ঠিত হচ্ছে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। প্রতিষ্ঠার অর্ধবার্ষিকীর বেশি পার হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 4টি সমাবর্তন আয়োজন করতে পেরেছে। তাই এটি হচ্ছে পঞ্চম সমাবর্তন। পঞ্চম সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের উন্মাদন অনেক বেশি, কারণ ৯ বছর পর হওয়ার কারণে এখানে প্রায় 24,000-এর মতো শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণ করছেন। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শতাধিক হাজার হাজার শিক্ষার্থী রয়েছে যারা গাউন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সমাবর্তনের প্রায় দুই দিন পূর্ব থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভিড় দেখা গিয়েছে। শিক্ষার্থীরা তাদের ডিপার্টমেন্ট থেকে গাউন সংগ্রহ করেছেন, ক্যাপ সংগ্রহ করেছেন। সেই গাউন ক্যাপ নিয়ে তারা তাদের আনন্দ প্রকাশ করছেন, বিদায়ের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে আরো বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকের এই সমাবর্তনে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করা হবে। আমরা যদি একটু দুই একজন সমাবর্তনকারী শিক্ষার্থীর সাথে কথা বলি, আমাদের সাথে যুক্ত আছেন বাংলা বিভাগের একজন শিক্ষার্থী। আপনার অনুভূতি কেমন লাগছে? সমাবর্তন পাচ্ছেন দীর্ঘদিন পরে। অনুভূতি অসাধারণ, কারণ অনেকদিন পর আমরা বের হওয়ার 9 বছর পর আমরা সমাবর্তন পেয়েছি। এটা বহুল কাঙ্ক্ষিত একটি সমাবর্তন। আজকে মিলন মেলায় পরিণত হয়েছে। আমাদের শিক্ষক শিক্ষার্থী, আমাদের যে বন্ধু বান্ধবের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। চাকরি জীবনে এখন আমরা এক একজন এক এক জায়গায় আছি। অনেকদিন পর সবাইকে কাছে পেয়ে সবাই খুবই আনন্দ উল্লাস করছি। ধন্যবাদ কর্তৃপক্ষকে যে এতদিন পরে হলো একটি সুন্দর সমাবর্তনের আয়োজন করার জন্য। কেমন লাগছে? পরিবেশ কেমন লাগছে? বিশ্ববিদ্যালয়ের আয়োজন কেমন মনে হচ্ছে? যে আমার নাম রুমা, আমি বাংলা বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি 2016 সালে। আজকে সবাইকে একসাথে পেয়ে মনে হচ্ছে যে আমরা সেই আগের 10 বছর আগে চলে গেছি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বন্ধু বান্ধব সবাইকে খুব দেখে খুবই ভালো লাগছে। আজকে মূলত 2টা থেকে সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, পাশাপাশি শিক্ষা উপদেষ্টা, ইউজিসি চেয়ারম্যান সহ আরো 3 জন উপদেষ্টা উপস্থিত থাকবেন। পাশাপাশি এই সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় তাদের সবটুকু প্রস্তুতি শেষ করেছে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 5ম সমাবর্তনের কথা জানাচ্ছিলেন সহকর্মী জুনায়েদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 70% আবাসন ভাতা, বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 3 দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা পুলিশের বাধার মুখে পড়েছে। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। বুধবার বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। এর আগে 3 দফা দাবিতে ক্যাম্পাসে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অংশ নিয়েছে জবি ছাত্রদল, জবি শিবির, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন। সকাল থেকে জবি কেন্দ্রীয় শহীদ মিনার ও শান্ত চত্বরের সামনে জবি শিক্ষার্থীরা জড়ো হতে থাকে এবং সেখান থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। বন্ধ রাখা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম। আমরা তোদের কালো ফাঁদ, সিন্ডিকেটের কালো ফাঁদ, ক্ষমতা না জনপদ, দালালি না রাজপথ, যদি আগ আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনজীবী, লেখক এবং মানবাধিকার কর্মী মেরি কেরি কেনেডির আয়না ঘরে বন্দি দশায় 8 বছর কাটানোর দুঃসহ যন্ত্রণাময় দিনগুলোর বর্ণনা দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম। 13 মে কেরি কেনেডি তার সঙ্গে দেখা করতে গেলে আয়না ঘরের বিভীষিকাময় দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে মীর আহমদ কান্নায় ভেঙে পড়েন। আবেগ আপ্লুত কেরি তাকে সান্ত্বনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুকে এই তথ্য জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, যখন কেরি কেনেডি আয়না ঘরে মীর আহমদ বিন কাশেমের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে তিনি অন্ধকার ও বন্দিত্বে কাটিয়েছেন দীর্ঘ 8 বছর, তখন সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী SM শাহজাহান, ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। আমরা গতকালকে এই আপিলটা দায়ের করেছি হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে, এবং এখানে ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান, ওনাকে অ্যালং উইথ হার হাজব্যান্ড মিস্টার তারেক রহমান, দি অ্যাক্টিং চেয়ারম্যান অফ বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, ওনাকে এই মামলায়
3 বছর সাজা দেওয়া হয়েছে অ্যাজ অ্যাবেটার। ওনার কনভিকশনটা হলো 27(1)/109 অফ দি পেনাল কোড। তো উনি যদিও সরকারের নির্বাহী আদেশে 1 বছরের জন্য রিলিজ আছেন এবং থ্রু লয়ার উনি আপিল করতে পারেন, কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্য ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে ওনার সাথে উনি চলে আসছেন অনলি ফর দি কজ অ্যাজ ইফ শি ক্যান ফাইল দি অ্যাপিল ইন টাইম। এবং আমরা সেভাবে ইনস্ট্রাক্টেড হয়ে মাই ফ্রেন্ড মিস্টার জাকির হোসেন ভুইয়া হি ড্রাফটেড দি অ্যাপ্লিকেশন, এবং আই অ্যালং উইথ মাই আমাদের গর্ব মিস্টার মাহবুবুদ্দিন খোকন অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার মিনিস্টার কায়সার কামাল, দি লিগাল সেক্রেটারি অফ জাতীয়তাবাদী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আমরা এই আপিল গতকালকে দায়ের করে কোর্ট ওয়াজ প্লিজ টু কন্ডন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য নিহতের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, ঢাবি শিক্ষার্থী খুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার AF রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। জেলার উপর দিয়ে বইছে মৃদু মাঝারি থেকে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ। এতে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। অনেকে আক্রান্ত হচ্ছে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। শিশু মেডিসিন ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছেন। চুয়াডাঙ্গায় টানা তাপদাহের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়েছেন শিশু ও বয়স্করা। সদর হাসপাতালে ডায়রিয়া, শিশু ও মেডিসিন ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তীব্র গরমের কারণে ডায়রিয়া, পানি শূন্যতা ও গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। চুয়াডাঙ্গায় ভীষণ অনেক তাপমাত্রা চলছে। আমার বাচ্চা খুব অসুস্থ হয়েছে, আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করছি। এখানে আমার বাচ্চার ট্রিটমেন্ট চলতেছে। এখন আমার বাচ্চা আল্লাহর রহমতে একটু সুস্থর দিকে। সোমবার বিকেল 3টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 38.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 41%। এর আগের দিন রোববার একই সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 41.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শনিবার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস এ জেলায় রেকর্ড করা হয়। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠেছে মানুষসহ প্রাণীকুল। জীবন ও জীবিকার প্রয়োজনে বাইরে বের হলেও বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষজন। আবহাওয়া অফিস জানিয়েছে 13 মের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, চলমান তাপপ্রবাহ সপ্তাহ জুড়ে মাঝারি থেকে অতি তীব্র অবস্থায় রয়েছে, তবে 2-1 দিনের মধ্যে বৃষ্টির দেখা মিলবে। এদিকে এই গরমে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে ডায়রিয়া, শিশু ও মেডিসিন ওয়ার্ডে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 4 দিনে ডায়রিয়া ওয়ার্ডে 250-র বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। মেডিসিন ওয়ার্ডে স্ট্রোক ও গরমজনিত অসুস্থতায় ভর্তি হয়েছেন প্রায় 200 জন। শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে 300-র মতো শিশু, যাদের বেশিরভাগই গরমজনিত রোগে আক্রান্ত। গত 4 দিন ধরে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে আমাদের রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। আমার 13 বেডের শিশু ওয়ার্ডে এখন 60 জন রোগী ভর্তি আছে। রোগীর বেড সংখ্যার তুলনায় রোগীর সংখ্যা অনেকটাই বেশি। পেশেন্ট পার্টিকে একটু কাউন্সিলিং করে থাকি, বাচ্চাদের যাতে সঠিকভাবে স্বাস্থ্যসেবার দিকে স্বাস্থ্যের দিকে একটু নজর দেয়। বাচ্চাদের ঢিলাঢালা পোশাক পরানো, নিয়মিত ওষুধ খাওয়ানো এবং ডাক্তার ও নার্সের পরামর্শ নেওয়া। বহির্ভাগেও দেখা গেছে দীর্ঘ লাইন। রোগীদের মধ্যে অনেকেই ডায়রিয়া, জ্বর, সর্দি, মাথা ঘোরা বা পানি শূন্যতায় ভুগছেন। অনেকে ভর্তি না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ উঠে এসেছে। এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিষয়টিকে কিভাবে দেখছে। এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট বলেন, আমরা জানি যে যতক্ষণ না আওয়ামী লীগ এবং এর নেতাদের বিচার কার্যক্রম শেষ না হয়, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়াকে সমর্থন করি। টমি পিগট আরও বলেন, আমরা বাংলাদেশ সহ সব দেশের প্রতি আহ্বান জানাই তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে। তিনি বলেন, আমরা 50 বছরেও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অংশীদারত্বকে মূল্যবান বলে মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জানাবো খেলার খবর। প্লে অফের আগে আইপিএল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার 8 ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নিতে 25 মের মধ্যে ভারত ছাড়তে পারে তারা। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা না হলে, অর্থাৎ স্বাভাবিকভাবে আইপিএল চলতে থাকলে 25 মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার জেরে 1 সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় গতকাল নতুন সূচি ঘোষণা করে আইপিএল কর্তৃপক্ষ। নতুন সূচি অনুসারে মাঝখানে 9 দিন বিরতির পর আগামী 17 মে থেকে ফের শুরু হতে যাচ্ছে আইপিএল এর এবারের আসর, যার ফাইনাল 3 জুন। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ছাড়পত্র দিয়েছে আগের নির্ধারিত 25 মে পর্যন্ত। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদস্পন্দন বলেছেন প্রধান উপদেষ্টা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, জুবায়দা রহমানের হাইকোর্টে জামিন। আয়নাঘরে বন্দি জীবন তুলে ধরলেন মীর আহমদ বিন কাসেম। ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার 3। এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।